শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আপনাদের প্রিয় আয়োজন চ্যানেল আই বইমেলা সরাসরির আজকের পর্বে সরাসরি একদম আমাদের প্রাঙ্গণ থেকে বইমেলা একাডেমি। এবং আজকের পর্বে বরাবরের মতো আমরা কথা বলবো যা আমরা করে থাকি সাধারণত আপনাদের কাছে বইমেলার সকল খবরাখবর পৌঁছে দেয় এবং সেটিতে আমাদেরকে সাহায্য করে হচ্ছে আনন্দ আলো বইমেলা প্রতিদিন। এবং আজকের শুরুতেই আজকের সংখ্যার পাতায় শুরুতে দেখতে পাচ্ছি সবার চোখ এখন 21শে ফেব্রুয়ারির দিকে। এই কথাটি শুরুতেই আছে, কারণ বলা হচ্ছে যে এবারে বইমেলার সবার চোখ 21শে ফেব্রুয়ারির দিকে, কারণ হচ্ছে সেদিন শুক্রবার এবং তারপরের দিন শনিবার। সো আশাই করা যায় যে এবারের বইমেলা পাঠক দর্শকদের জনসমুদ্রে একদম ভরে উঠবে, টইটুম্বুর হয়ে উঠবে। এবং আজকে শুরুতেই আমি কথা বলতে চাই একজন শিক্ষকের সঙ্গে, একজন ভাষাবিদ। তিনি কাকতালীয়ভাবে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার একটি বই আমার হাতে রয়েছে, বাংলা বানানের নিয়ম কানুন। রাশিদ চৌধুরী স্যার আছেন আমাদের, এবং তিনি ঢাকা কলেজে পড়াচ্ছেন। তিনি একজন শিক্ষক এবং ভাষাবিদ দুজনই। তার হাতে আরও বই রয়েছে, সেগুলোর ব্যাপারে তিনিই বলবেন। স্যার প্রথমে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলা ভাষাকে অনেক বেশি ভালোবাসেন, তাই না? নিঃসন্দেহে আমি বাংলা ভাষাকে অনেক বেশি, অনেকের থেকে। এবং বাংলা ভাষা আমি যেটা মনে করি যে আমরা একটি জাতিরাষ্ট্র। জি। বাংলা ভাষা আন্দোলন থেকেই আমাদের বাঙালি চেতনার যে বিকাশ, এবং তারই ধারাবাহিকতায় আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমি যেমন বাংলা ভাষাকে ভালোবাসি, আমি মনে করি এদেশের সকল মানুষ বাংলা ভাষাকে ভালোবাসে এবং আমাদের শুদ্ধ বাংলায় লেখা উচিত, প্রমিত রীতি আমাদের কথা বলতে জানা উচিত। স্যার, বিগত বছরগুলোতে এবং এবছর আপনার কি কি বই বেরিয়েছে দর্শকদেরকে একটু বলেন। আমি বাংলা বানান এবং উচ্চারণ নিয়ে কাজ করি দীর্ঘদিন থেকে। এ পর্যন্ত বাংলা বানান এবং উচ্চারণ বিষয়ে আমার 4টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি রয়েছে বাংলা বানানের নিয়ম কানুন, আমার হাতে আরেকটি রয়েছে যেটি বাংলা উচ্চারণের নিয়ম কানুন। জি স্যার। তারপরে আমার আরেকটি বই আছে যেটি এবছরে প্রকাশিত হলো, বাংলা বানানের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। আর এর আগের গত বছরে প্রকাশিত একটি বই, বাংলা বানান কি লিখবো কেন লিখবো। সবগুলোই বানান এবং উচ্চারণ বিষয়ক গ্রন্থ। চমৎকার স্যার, আমি শিরোনামগুলো খুব চমৎকার, কিউরিয়াস লাগছে। আমি জানতে চাচ্ছিলাম যে কিছু ছোট্ট করে সংক্ষিপ্তভাবে বলেন যে কথার কথা এই বইটি সম্পর্কে যদি জিজ্ঞেস করি, বাংলা বানান কি লিখবো কেন লিখবো, এটা কি বিষয়? বাংলা বানান কি লিখবো কেন লিখবো বইটিতে আমরা যে বিভিন্ন শব্দ প্রয়োগের ক্ষেত্রে বিভ্রান্ত হই, যে শব্দগুলো যেমন সর্বজনীন, সার্বজনীন, তো সেক্ষেত্রে কোন শব্দটি সঠিক নাকি উভয়টি সঠিক, উভয়টি সঠিক হলে কোন ক্ষেত্রে কোনটি আমাদের ব্যবহার করতে হবে, আমাদের অপেক্ষা, প্রতীক্ষা, কোন শব্দটি কখন আমাদের ব্যবহার করতে হবে, অবর্তমান, আমাদের অনুপস্থিত, কোন শব্দটি কখন ব্যবহার করতে হবে। এরকম আমি এখানে অভিধানের স্বরে অ থেকে শুরু করে একেবারে স্বরবর্ণ থেকে ধারাবাহিকভাবে যেমন গিয়েছি, ঠিক তেমনি ব্যঞ্জনবর্ণের শেষ পর্যন্ত আমাদের যেই শব্দগুলো আমাদেরকে বিভ্রান্ত করে সেই শব্দগুলোর বিশ্লেষণ এবং সেই শব্দগুলোর ব্যাখ্যা এখানে করা আছে। এগুলো তো ব্যাকরণ রয়েছে স্যার, নিশ্চয়ই, অবশ্যই। একদম চমৎকার। আমরা কেউ আসলে জানতে আগ্রহ বোধ করি না অথবা জানতে চাই না হয়তো, সেই জন্য বইও স্যার পাই না, কিন্তু এটাও কিন্তু সত্য। এটি আপনি চমৎকার একটি কথা বলেছেন যে আসলে আমাদের এই ভাষা বিষয়ে আমাদের যে গবেষণা, আমাদের আলোচনা সবকিছুই অনেক কম। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন, আমি যেমন শিক্ষকতা করতে গিয়ে দেখেছি যে আমাদের ছাত্ররা, আমাদের ছাত্রীরা, পেশাজীবীরা সকলেই শুদ্ধ বানানে তারা লিখতে চায় এবং প্রমিত উচ্চারণে মানুষ কথা বলতে চায়, কিন্তু কিভাবে তার উচ্চারণের ত্রুটি দূর করবে, কিভাবে বানান ভুল হলে সেটাকে শুদ্ধ করবে, এই বিষয়টি অনেকের জানা থাকে না। যদি শুদ্ধ বানানে লিখতে চায় কেউ, তাহলে তার অবশ্যই বাংলা বানানের নিয়ম কানুন এই গ্রন্থ তার থাকতে হবে, যেখানে বানান রীতি আছে, বানান রীতি তার জানতে হবে। বানান রীতি না জেনে তো আমি শুদ্ধ বাংলায় লিখতে পারবো না। সুতরাং প্রতিটি ছাত্রছাত্রী, পেশাজীবী, তাদের বাসায় কিন্তু বাংলা বানানের নিয়ম কানুন গ্রন্থটি অবশ্যই থাকতে হবে, তাহলেই কিন্তু সে বানান রীতির শুদ্ধ প্রয়োগ করতে পারবে। ঠিক তেমনিভাবে উচ্চারণের যে রীতি, উচ্চারণ রীতি যদি কেউ জানে, তাহলে কোনো একটি উচ্চারণের ত্রুটি হলে সে সেই উচ্চারণটিকে সে শুদ্ধ করতে পারবে এবং সে সেই শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবে। একদম স্যার। এবং আন্তরিক ধন্যবাদ স্যার। এই 4টি বই কোথায় পাওয়া যাচ্ছে যদি আমাদেরকে একটু বলেন। এই 4টি বই পাওয়া যাচ্ছে মেঘদূত প্রকাশন, আমাদের স্টল নম্বর 6 এবং 7 মুক্ত মঞ্চের কাছে। তো সেখানে এই আমার ভাষা বিষয়ক 4টি গ্রন্থই পাওয়া যাচ্ছে। আপনার মাধ্যমে আমাদের ভাষা
প্রেমী যারা আছে, যারা শুদ্ধ বানানে লিখতে চায় এবং যারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে চায়, আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 6 এবং 7 নম্বর স্টলে মেঘদূত প্রকাশনী। আন্তরিক ধন্যবাদ স্যার, আপনি আমাদের এখানে এসেছেন, এসে কথা বলেছেন। এই বইগুলোর জন্য আপনার অনেক অনেক শুভকামনা রইল। এবং যারা উচ্চারণ প্রেমী স্যার যেমনটি বলছিলেন, যারা আসলে বাংলা ভাষাকে আর ভালো করে জানতে চান, বাংলা ভাষাকে ভাঙতে চান সুন্দর করে, তাদের জন্য 4টি বই মেঘদূতে পাওয়া যাবে। প্রিয় দর্শক, এবারে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আরেকজন রয়েছে। আমরা এই বইটি নিয়ে কথা বলেছি, মাহবুব আলম স্যার রয়েছেন আমাদের সঙ্গে, তিনি একজন বরেণ্য সাংবাদিক, আমরা অনেকেই তাকে চিনি। তার এই বইটি সম্পর্কে আগে একজন কথা বলেছিল, দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। তিনি সমসাময়িক একটি বিষয় নিয়ে বইটি লিখেছেন, আমাদের জুলাই অভ্যুত্থান নিয়ে। এবং স্যারের কাছে, স্যার কেমন আছেন আগে শুরুতে জানতে চাই। আমি ভালো আছি, সুস্থ আছি, এবং আমি আমাদের পাঠকের কাছে শুভ আশিস কামনা করি, আশীর্বাদ কামনা করি। স্যার নিশ্চয়ই আমরা দোয়া করবো স্যার। স্যার এই বইটি সম্পর্কে দর্শকদেরকে আমরা আগেই বলেছি একটু, আপনি স্যার সরাসরি আজকে নিজেই আছেন, দর্শকদেরকে বলেন কি বিষয়গুলো এখানে উঠে এসেছে, বুঝতে পেরেছি আমরা কি বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থান বা জুলাই আগস্ট অভ্যুত্থান, এটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা অসাধারণ ঘটনা। আমাদের এখানে আগেও দুটো অভ্যুত্থান হয়েছে। আমাদের এখানে গণ অভ্যুত্থান হয়েছে 1969 সালে। সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি সরকার গঠন করতে পারেনি। গণ অভ্যুত্থানের পর সামরিক শাসন হয়, আইয়ুব খানের পরিবর্তে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করে। সামরিক শাসন দিয়ে আবারও দমনপীড়ন নির্যাতনের মধ্যে আমরা পড়ে যাই। তবে হ্যাঁ, আইয়ুবের স্বৈর শাসনের অবসান হয়েছিল। এরপরে আরেকটি গণ অভ্যুত্থান হয়েছিল 91 সালে, 90 সালে, সেটা হচ্ছে এরশাদের স্বৈর শাসনের পতন। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও গণ অভ্যুত্থানের শক্তি কিন্তু ক্ষমতায় আসে নাই, অথবা সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু বাস্তবায়িত হয় নাই। এবং সেই গণ অভ্যুত্থান অনেক দীর্ঘ সময় ধরে চলেছিল, কিন্তু গণ অভ্যুত্থানের যে মৌলিক জায়গাটা সেটা কিন্তু আমরা পাই নাই। কিন্তু এবার এই 2024-এর যে গণ অভ্যুত্থান, এর একটা বড় বৈশিষ্ট্য হলো এর নেতৃত্ব ছিল তরুণ ছাত্ররা। অতীতের যে গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন মওলানা ভাসানী, 90-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল শেখ হাসিনা, খালেদা জিয়া এবং রাশেদ খান মেনন সহ বামপন্থীরা। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। এবারের বৈশিষ্ট্য হচ্ছে ছাত্র নেতৃত্ব দিয়েছে। এবং এইখানেও একটা লক্ষণীয় দিক, প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনের নেতারা এই নেতৃত্ব দেন নাই, এই নেতৃত্ব দিয়েছেন সাধারণ ছাত্রদের মধ্য থেকে উঠে আসা কিছু লড়াকু রাজনৈতিক কর্মী। লড়াকু কর্মী, তারা কিন্তু রাজনৈতিক কর্মীও না। যেমন ধরেন, এইখানে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে নাহিদ আছে, সার্জিস আছে, হাসনাত আবদুল্লাহ আছে, আবু বাকের মজুমদার আছে, উমামা ফাতেমা আছে। এরা কিন্তু কেউ প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। এখানে উঠে এসেছে, এটা উঠে এসছে। অর্থাৎ এইখানে যে মানে এই যে তারুণ্যের যে বিজয়, এবং তারুণ্যের যে বিজয়কে ধরে রাখা দরকার, কারণ আমাদের এইখানে তারুণ্য ছাড়া আগামী দিন আমাদের অন্ধকার। আমি এই বিষয়টা তুলে আনার চেষ্টা করেছি এবং মূলত 36 দিনের মধ্যেই সীমাবদ্ধ থেকেছি। কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের একটু বলে দেন। এই বইটা প্রকাশ করেছে মৃদুল প্রকাশনার শহীদুল ইসলাম সাহেব। এবং কার্যত এই বইয়ের প্রকাশনার ক্ষেত্রে আমি মনে করি আমার চেয়ে তার কৃতিত্ব কোনো অংশে কম নয়। কারণ আমাকে একেবারে টেলিফোন করে করে একেবারে নাজেহাল করে ছেড়েছে। আমি চেয়েছিলাম যে আরও একটু সময় নিয়ে বইটা লিখব, কারণ গণ অভ্যুত্থানের যে মানে রাষ্ট্র সংস্কার, গণ অভ্যুত্থানের মূল তো বিষয় ছিল রাষ্ট্র সংস্কার। এই রাষ্ট্র সংস্কার কিন্তু এখনো শুরু হয় নাই। মাত্র 6টা কমিশনের রিপোর্ট আমি পেয়েছি। তা আমার ইচ্ছা ছিল 6 কমিশনের রিপোর্ট এবং রাষ্ট্র সংস্কারটা শুরু হলে সেইটা নিয়ে আমি করব। স্যার আমরা 36 দিনের এটাও পড়তে চাই স্যার বেশি করে, এবং আমরা পড়বো স্যার। মৃদুল প্রকাশনীতে পাওয়া যাবে স্যার। আপনাকে আন্তরিক ধন্যবাদ, মেলা ঘুরে দেখবেন আজকে। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন স্যার। স্যার আমাদের সঙ্গে আরও আছেন, আরেকজন তরুণ লেখক আছেন আমাদের সঙ্গে। তার হাতে একখানা বই দেখতে পাচ্ছি, বিষণ্ণতার গান, সৈয়দ বখতিয়ার হোসেন। কি নিয়ে লেখা? এটা আসলে গানের উপরে লেখা। তো আমি আসলে ছোটবেলা থেকে গান করি আর কি, গান বাজনার থাকা। আমার নিজেরও একটা ব্যান্ড আছে, আমি একটা ব্যান্ডের সাথে জড়িত, প্রতিবিন্দু নামে ব্যান্ডটা আছে, আমাদের অ্যালবাম আছে। তো তার উপরে অনেকগুলো গান একসাথে হয়ে যাওয়ার পরে তখন আর কি চিন্তা করলাম যে অনেক তো লেখা হয়ে গেল, তখন একটা বিষণ্ণতার উপরে একটা যেই কষ্টের বিষয়, তার উপর থেকে আর কি এই বইটা লেখা। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন?
হ্যাঁ, সারা খুবই ভালো। যারা আমার খুলনার ফ্যান আছে বা যারা খুলনাতে আমাকে ফলো করে, যারা মিউজিক শোনে, তারা বেসিক্যালি আমাকে হচ্ছে নক বাহ, করতেছে চমৎকার। যে বইটা নিবে। অনেকেই প্রি অর্ডার করছে, আর এটাই আর কি, সবাই খুব ভালোভাবে অনেক করতেছে। অনেক শুভকামনা আপনার জন্য হ্যাঁ, বক্তিয়ার। এবং জি, আমি আরেকটু জি, বলতাম আর কি, বলেন। সেটা হচ্ছে আমি মানে ছোট যারা বাচ্চা আছে, মানে স্পেশাল বাচ্চা বা প্রি স্কুলিং ব্যাপারে একটা বই লিখতেছি। সেটা হচ্ছে প্রি স্কুলিং কি, যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এডিএইচডি এএইচডি যে বাচ্চারা আছে এরা খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি আর কি এই ব্যাপারে কিছু লেখালেখি করতেছি, এই ব্যাপারে একটু রিসার্চ নিশ্চয়ই করতেছি। আগামীতে আপনাদের সঙ্গে এই জি। কথা এই নিয়ে হ্যাঁ, কথা হবে। আজকে আপাতত আমরা বিদায় নিতে চাই আপনার কাছ থেকে। শান্তা ফারজানা আছেন আমাদের সঙ্গে। ইতি কল্পনা কি নিয়ে লেখা? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই পরিবারের সবাইকে। ইতি কল্পনা মূলত একটি আত্মজীবনীমূলক গল্প। আচ্ছা, 1996 সালে পাহাড়ের পাদদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এই 20 বছরের কল্পনা চাকমা, জি। কিন্তু তাকে অপহরণ করা হয়। আজও কল্পনা চাকমার কোনো হদিস তার পরিবার পায়নি। এই দুঃখবোধ থেকে, যে কল্পনা চাকমা মারা গিয়েছে না বেঁচে আছে, এই দুঃখবোধ থেকে মূলত আমি এই গল্পটা লিখেছি। এই গল্পটা ছাড়াও এই বইতে আরও 11টা ছোট গল্প আছে। আচ্ছা, চমৎকার। কেমন সাড়া পাচ্ছেন পাঠকদের কাছ এই থেকে? তো আমরা আসলে যারা লেখালেখি করি, আমরা আসলে বইটা বিক্রি হবে এই প্রত্যাশা থেকে একদমই লিখি না, না। একদমই না। আমরা মনের কথাটা সবার সাথে বিনিময় হবে এই প্রত্যাশা থেকে যে পড়বার সে পড়বে। সেটাই, একদম ঠিক। সেটাই। আপনার জন্য অনেক শুভকামনা। ইতি কল্পনার জন্য শুভকামনা। অনেক চমৎকার একটি ভাবনা থেকে লেখা। 10টি গল্প রয়েছে, 11টি 11টি গল্প গল্প রয়েছে। সাউন্ড বাংলা প্রকাশনী 35 নম্বর স্টল থেকে বইটি পাওয়া যায়। আন্তরিক ধন্যবাদ শান্তা ফারজানা আপনাকে। ভালো থাকবেন। সেটাই। আমাদের সঙ্গে রয়েছেন অমর চাঁদ মণ্ডল, প্রেমের অনল নিয়ে এসেছেন। খুব চমৎকার একটি বইয়ের মলার দেখতে পাচ্ছি, এর মধ্যে অনলও আছে। স্যার কি নিয়ে লিখেছেন যদি বলেন? আসলে আমাদের প্রথমত চ্যানেলকে ধন্যবাদ জানাই। আর সেক্ষেত্রে হলো যে আমার এই বইটি টিনেজ সময়ে যে প্রেম করে, প্রেমিক প্রেমিকার যে গল্প, দেবর ভাবির যে গল্প, সেই গল্প না, আমি বলবো গীতি কবিতা। আমি মনে করি যে বইমেলায় এই আমার প্রথম প্রকাশনী প্রেমের গান নিয়ে আমার এই প্রেমের অনল বইটি। সবগুলি যতগুলো গান আছে সবগুলো গানই প্রেমের গান, এবং বইটির নাম দিয়েছি প্রেমের অনল। আসলে প্রেমের যে জ্বালা যন্ত্রণা থাকে সেটাই আমার এই বইতে উঠে ধরেছি গানের চমৎকার স্যার। মাধ্যমে। স্যার টিনেজ ভাবনাটা কেন লিখলেন শুধু? আসলে কি প্রেমে তো আসলে বয়স হয় না, ছোট থেকেই শুরু হয়, মধ্য বয়সে এবং বৃদ্ধ বয়সেও, এই বয়সে প্রেম করা প্রেম যায়। সবসময় এটা কোনো থাকতে প্রেম পারে। চির অমর একদম অনন্তকাল। স্যার কোথায় পাওয়া যাচ্ছে দর্শক একটু বলে এটা যাচ্ছে হলো নব সাহিত্য প্রকাশনী 743 এবং 44 নম্বর স্টলে। তো বইটা বিক্রি হচ্ছে, এটা খুশি। আন্তরিক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। অমরচাঁদ মণ্ডলের সঙ্গে কথা বলছিলাম। এবার রয়েছে দৈত্য পাহাড়ের পিশাচ বাবারে বাবা। এটা কি ভূতের গল্প নাকি? শফিকুল ইসলাম লিখেছেন, কি নিয়ে লেখা? এটা একটা ভূতের গল্প। জি, মানে এটার মধ্যে দুইটা গল্প আছে। একটা গল্প হলো আনারকলি, বয়স কিশোরী আনারকলি, তাকে দৈত্যরা ধরে নিয়ে যায়, একটা আচ্ছা। পাহাড়ে নিয়ে রাখে। তো ওইখানে আর একটা ছেলে যায়, এই কিশোর, যে মানে কিশোর বয়সে যে একটা আগ্রহ থাকে না জানার, শিখার, যে কি আছে এর মধ্যে, এরকম আগ্রহ করতে ও চলে যায়। জি। যাওয়ার পরে ওই আনারকলিরা দেখার পরে সে তাকে কিভাবে উদ্ধার করবে, এই যে একটা ভিতরে আগ্রহ সৃষ্টি হয়। স্যার পুরো গল্প বলে দিয়ে না, শফিকুল ইসলাম কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের কি বলেন একটু? তারপরে তিনি একটু বলি, তারপরে আগ্রহ সৃষ্টি হওয়ার পর ওখানে আসার পরে তিনি কবিরাজের কাছে চলে যায়। আচ্ছা, যে ভূত ছাড়াতে জন্য কবিরাজ যেরকম, এরকম কবিরাজ কাছে যায়, কিন্তু কবিরাজ ওই তন্ত্র মন্ত্র বাদ দিয়ে তারও কৌশল দিয়ে সে এটা কিভাবে উদ্ধার করে চেষ্টা করে। আচ্ছা, সেরকম একটি গল্প। এইরকম একটা গল্প। এটি কোথায় পাওয়া যাচ্ছে? এটা কি শিশুদের জন্য বিশেষ করে হ্যাঁ, লেখা? কিছু শিশুদের জন্য। কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাবে নবান্ন প্রকাশনী, ওমর একুশ বইমেলা 2025, সোহরাওয়ার্দী উদ্যান মাঠে 230, 31, 32 নম্বর স্টলে। আন্তরিক ধন্যবাদ শফিকুল ইসলাম। আপনাকে অনেক ধন্যবাদ। উনি দৈত্য পাহাড়ের পিশাচ লিখেছেন, প্রিয় দর্শক পড়বেন নিশ্চয়ই। আমি আরেকজন তরুণী লেখিকাকে দেখতে পাচ্ছি, তার হাতে একটি বই রয়েছে। তার বইটির নাম হচ্ছে মৃত্যু স্মৃতি নিয়ে চা আলাপ। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। চাঁদনি মাহরুবা লিখেছেন, কি নিয়ে লেখা চাঁদনি বলুন? এটা মূলত একটি কাব্যগ্রন্থ। এখানে 49টি কবিতা আছে। মূলত আমাদের যাপিত জীবনের যে ধরনের ট্রমা, হতাশা, মৃত্যু, এসব বিষয়গুলো কেন্দ্র করে কবিতার বইটি। চা আলাপ বলতে গল্প আর কি, সাধারণ গল্প বুঝিয়েছেন যে এর কি কি না, অর্থে এটা ব্যাপার? কবিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা সিরিজ লেখা হয়েছিল Okay. কবিতার, যেই শিরোনামটা ছিল মৃত্যু স্মৃতি নিয়ে চা আলাপ। তো পরবর্তীতে আমি চিন্তা করি যখন বই বের করব তখন Okay. নামটা এই ইচ্ছা নামে থেকে রাখা লেখা ছিল। আর কি। জি, কেমন সাড়া পাচ্ছেন চাঁদনি? অনেক ভালো। আচ্ছা,
চমৎকার, নিশ্চয়ই আপনার এই বইটির জন্য শুভকামনা রইল, সামনে আরও কাটতে হবে সেই জন্য ধন্যবাদ। পড়বে আর কি সবাই, সেই শুভকামনা থেকে আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আয়নাতে ওই মুখ একটা চমৎকার গানের প্রথম লাইন মনে হয় পেয়েছি আমরা, আহমেদ মোস্তফা ফয়সাল লিখেছেন, কি নিয়ে লেখা? এটি কাব্যগ্রন্থ। জি, কতগুলো কাব্য দিচ্ছে? আমার যৌথ কাব্য অনেকগুলো আসছে, এবার একক কাব্যগ্রন্থই প্রথম। ও প্রথম, জি। আপনাকে অনেক অনেক শুভকামনা। যদি বলেন বইটি সম্পর্কে কি কি বিষয়ে উঠে বইটা এসেছে? হচ্ছে প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, মাতৃপ্রেম, প্রকৃতি সমস্ত কিছুই তুলে ধরছি আচ্ছা। মোটামুটি কাব্যগ্রন্থে। এবং বইটি অনেক আগের থেকে আমি লেখালেখি করি। আচ্ছা, তো এবারে একক কাব্যগ্রন্থ প্রকাশ করলাম। কেমন লাগছে প্রথম কাব্য? আসলে একটা অন্যরকম আনন্দ, অনেক ভালো লাগা। আপনাদের সাক্ষাৎকারটা আমাকে খুব অনুপ্রাণিত করবে। কোথায় পাওয়া যাচ্ছে? এটা প্রতিভা প্রকাশ, 327-28-29 নম্বর। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার প্রথম কাব্যগ্রন্থ এটি আহমেদ মোস্তফা ফয়সালের, নিশ্চয়ই প্রিয় দর্শক পড়বেন, চমৎকার একটি মলাট সহ বই। আমাদের সঙ্গে আরও রয়েছেন বসন্ত বধূ নিয়ে দেখতাম, বেলায়েত বাদল। ও আচ্ছা, বেলায়েত বাদল এসেছেন আমাদের সঙ্গে, তার বাকি বইগুলো নিয়ে কি কি আছে আজকে? আজকে বসন্ত বধূ একটা নিটুল প্রেমের গল্প, টিনের ছেলেমেয়েরা যে প্রেমে পড়ে তাদের পরিণতিটা বসন্ত বধূ। এটা মুড়ি মুরগির মতো বিক্রি হচ্ছে, হুমায়ুন কবির ডালিবাইয়ের বই। আচ্ছা, এটা শিশু সাহিত্যিক, ওনার প্রকাশনী থেকে আসছে। আর আর গল্পের গাওটা আসছে পাল পাবলিকেশনস থেকে। গল্পের গাওটা মোটামুটি অনেক 100 কপির মতো আমার এই পর্যন্ত আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে নিচ্ছে এবং আমাকে উৎসাহ দিচ্ছে, এই জন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। অভাবে স্বভাব নষ্ট, গরু নষ্ট ঘাসে, চিন্তায় বুদ্ধি নষ্ট, সোর নষ্ট কাশে, নষ্ট গল্প, নষ্ট গল্প মানে একটা ছড়া কবিতা। এখানে আবার হার্ড কবিতাও আছে, আবার কোঠা নিয়ে আমি লিখছি, আন্দোলন নিয়ে লিখছি, বর্তমান সমসাময়িক নিত্যপণ্য নিয়ে লিখছি। আর কি আরেকটা বই শীতলক্ষা সন্ধ্যা, এটা গত বছর ইন্ডিয়া থেকে বের হয়েছে, এটা আগরতলা থেকে বের হয়েছে। এই বইটা আমি আগরতলায় অনেক নাম করছি। বেলায়েত বাদল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি আরেকদিন আসবেন নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরও লেখক রয়েছেন অনেক, তার হাতে তো অনেকগুলো বই দেখতে পাচ্ছি। আমাদের পরে যিনি রয়েছেন AKM রেজাউল করিম, বহুমাত্রিক জীবনানন্দ দাশ, চমৎকার একটি গুরুত্বপূর্ণ বই আমার কাছে মনে হয়। এবং সেই সঙ্গে আরও বই রয়েছে, যদি বলেন দর্শকদেরকে। একটা বই হচ্ছে জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা, তারেক রহমানের 31 দফা। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বই জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনীতি। জি, সমসাময়িক। আর একটা বই হচ্ছে শহীদ জিয়াউর রহমান রচনাবলী এবং নির্বাচিত কলাম প্রথম খণ্ড। এটি নিয়ে যদি কথা বলেন। নির্বাচিত কলাম প্রথম খণ্ড মূলত আমার ওই যেসব পত্রপত্রিকা আমার যে কলাম ছাপা হয়েছে এর মধ্যে থেকে এই বইটি প্রকাশিত হয়েছে নির্বাচিত কলাম নামে। এবং বইটির মোড়ক উন্মোচন হয়েছে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে। সাইমন ড্যান্সব্যাক এমপি, যিনি অল পার্লামেন্টারি গ্রুপের নেতা, তিনি বইটির মোড়ক উন্মোচন করছেন। বাহ, চমৎকার। কেমন এই বই পড়ে কি বলে পাঠকরা, কি বলে? এটা ওই সমসাময়িক ঘটনা বহুল নিয়ে লেখা। আপনার এটা পাঠকদের জন্য একটা রিমাইন্ডার, কারণ যখন মানুষ পত্রিকা পড়ে তখন এটা হয়তো তখন তাদের মাথায় থাকে, পরবর্তীতে মাথা থেকে চলে যায়। সেই জন্য এই সংকলনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেকগুলো বই নিয়ে কথা বলতে হবে। আমরা আজকে বইটা নিয়ে কথা বলতে চাই, ছোট্ট করে যদি বলেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি শুরুতে বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটি বই আমাদের জন্য। বহুমাত্রিক জীবন, আপনারা জানেন যে গতকালকে কবি জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকী ছিল। এবং কবি জীবনানন্দ দাশ শুধু কবি ছিলেন না, উনি একজন শিক্ষক, উনি একজন সাংবাদিক, উনি বহুবিধ পরিচয় রয়েছে, তার পরিচয় রয়েছে। জীবনানন্দ দাশকে আমাদের সবারই পড়া উচিত। আন্তরিক ধন্যবাদ AKM রেজাউল আপনাকে। নিশ্চয়ই আরেকবার কথা হবে আপনার সঙ্গে পরবর্তীতে। আপনি ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও একটি বই, খুবই চমৎকার একটি মানে শেপের বই দেখতে পাচ্ছি, মুমিন মেহেদি, গুলিবিদ্ধ দেয়ালে গণতন্ত্র প্রেম। কি নিয়ে লেখা? কাব্যগ্রন্থ নিশ্চয়ই মনে হচ্ছে। কাব্যগ্রন্থ, ছোট্ট করে যদি বলেন। জি, যে লেখাগুলো বিভিন্ন দৈনিকে সাহিত্য পাতায় প্রকাশিত হয়েছে, সেই লেখাগুলো নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। এখানে গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, প্রেম যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে, যে যেন প্রেম থেকে আমরা সরে না যাই সেই বিষয়ে মূলত বার্তা দেওয়া হয়েছে। আন্তরিক ধন্যবাদ। কোথায় পাওয়া যাচ্ছে? বইটি পাওয়া যাচ্ছে সাউন্ড বাংলা 35 নম্বর স্টলে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন লেখক। আপনার সাথে পরে কথা হবে। প্রিয় দর্শক, এত রকমের বই, এত কিছু নিয়ে আসলে আমাদের কথা বলতে হয়, ভালোই লাগে। প্রিয় দর্শক, আজকের বইমেলার আয়োজন এখানেই শেষ করছি সরাসরি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে। সবাই ভালো থাকবেন, আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। শুভেচ্ছা। রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু।